পাহাড়ি ঢলে নেত্রকোনার কালমাকান্দায় ডুবে আছে নিম্নাঞ্চল। শেরপুরে প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে নেমেছে পানি। রংপুরের তিস্তায় তীব্র ভাঙন। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? রাস্তা ভেঙে গেছে, গরু পানি, গরু রাস্তায় নাই। স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে ইসিতে চলছে বৈঠক। সেনা মোতায়েনের সুযোগ রাখার আভাস। ভোটে লড়তে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও ট্রাইব্যুনালের চার্জশিটভুক্তরা। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনাবাহিনীকে ঢোকানো হয়েছে। এমপিওভুক্ত টিচাররা নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেজন্য আইন হয়েছে। মেহেরপুরে 2 দশক ধরে অব্যবহৃত পড়ে আছে কোটি টাকার স্কুল ভবন। মামলা জটিলতা কাটলেও শুরু করা যায়নি শিক্ষা কার্যক্রম। তদন্তের আগেই নিজ জেলায় বদলি করা হয়েছে ঘুষ নিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে দর কষাকষি করা পঞ্চগড়ের সেই প্রকৌশলীকে। যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ সচেতন মহলের। জৈব সারের ব্যবহার বাড়ছে কুড়িগ্রামে। মাটির উর্বরতার পাশাপাশি বাড়ছে ফসলের উৎপাদন। গ্রামীণ অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবী, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলের পানিতে তলিয়ে আছে কয়েক জেলার নিম্নাঞ্চল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। আমন ধানের বীজতলা সহ বিভিন্ন ফসল ডুবে থাকায় দুশ্চিন্তায় কৃষক। বর্ষায় কয়েক জেলায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতাও। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই, নাজিরপুর ও রংছাতি ইউনিয়নের অন্তত 15টি গ্রাম। ডুবেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাড়িঘরেও। নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ঢলের পানির তোড়ে বিভিন্ন স্থানে ভেঙেছে সড়ক, ডুবেছে আমন ধানের বীজতলা। চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্না বাড়ি নাই। এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার একটা ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু পানি, গরু রাস্তায় নাই। পুকুরে মাছ টাছ সব বাঁচায় গেছে। নতুন করে ভারী বৃষ্টি না হয় শেরপুরের নদ নদীর পানি কিছুটা কমেছে। ঝিনাইগাতি বাজার সহ প্লাবিত নিম্নাঞ্চল থেকে নেমেছে পানি। শেরপুর নালিতাবাড়ি গাজীরখামার সড়ক পানিতে ডুবে থাকায় এখনো যান চলাচল বন্ধ। সোমবারের আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক ঘেরের মাছ। তিস্তার পানিতে তলিয়ে আছে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকা ও চরাঞ্চল। অনেক এলাকায় বাড়িঘরেও উঠেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট ও ফসল। গঙ্গাচড়ার নোহালী ব্রিক বাজার, মিনার বাজার ও ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন রক্ষা করে। এই আমি বাড়ি ভাঙবার হলো 6 মাস, আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? এদিকে টানা বৃষ্টি আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ঝালকাঠির নলছিটি, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকা। ডুবেছে সবজিসহ বিভিন্ন ফসল। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, প্লাবন পরিস্থিতির বিস্তারিত জানতে যাচ্ছে রংপুরে। সেখানে রয়েছেন সহকর্মী মাঝারুল মান্নান। মাঝার, প্লাবিত ও নদী ভাঙন কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন।
পুরবী তথ্য যেটি আছে সেটি হচ্ছে যে যেটা আসার খবর যে এখন পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী যে তিস্তার পানি যে বিপদ সীমার যে একেবারে কাছাকাছি চলে গেছিল সেখান থেকে নেমে এসেছে, অর্থাৎ এই মুহূর্তে 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে তথ্য আমি জেনেছি। এখন আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এই যে পানি বৃদ্ধির কারণে যে পানিগুলো উঠে গেছিল সেই পানিগুলো নেমে যাচ্ছে এবং সে কারণে প্রচন্ড ভাঙন ধরেছে সব দিক দিয়ে, সেটি আমরা সকালের বুলেটিনগুলোতে দেখিয়েছি। এখন যেটি অসুবিধায় পড়েছে এই অঞ্চলের মানুষ, যে রাস্তাঘাটগুলো যে আছে সেই রাস্তাঘাটগুলো কিন্তু একেবারে পানিতে অনেক জায়গায় তলিয়ে আছে এবং সে কারণে যাতায়াত নিয়ে কিন্তু একটা অনেক বড় সমস্যা দেখা দিয়েছে। এবং পাশাপাশি যেটি হয়েছে যে এখানে আশেপাশে যতগুলো ঘের ছিল, মাছের ঘের ছিল, পুকুর ছিল, সেগুলো থেকে কিন্তু উছলিয়ে সেগুলো থেকে মাছ কিন্তু চলে গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে এখন আমন লাগানোর একটা মৌসুম, সেই আমন লাগানোর জন্য যে বীজতলা তৈরি করা হয়েছিল সেই বীজতলাগুলো কিন্তু এখনো পানির নিচে। আমরা যদি আপনাদেরকে সেটা একটু দেখাতে পারি। আর একটি বিষয় যেটি এখানে সব থেকে বড় ভাঙন, তো একটা বড় এখন এখানে বড় বিষয়, এবং পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য অনুযায়ী যে শুধু রংপুর অংশেই প্রায় 20টিরও বেশি স্পটে ভাঙন ধরছে এবং তিস্তা অববাহিকার যে একেবারে নীলফামারীর ডালিয়া থেকে শুরু করে গাইবান্ধার সুন্দরগঞ্জের ব্রহ্মপুত্র নদ পর্যন্ত সেখানে কিন্তু এই পুরো 120টি পয়েন্টেরও বেশি জায়গায় ভাঙন ধরেছে এবং সব ভাঙনগুলোই হচ্ছে খুবই ভয়াবহ। অর্থাৎ সেখানে বাড়িঘর ভাঙছে, বাড়িঘর ভাঙার পাশাপাশি সেখানে আবাদি জমি ভাঙছে, জমি জিরেত ভাঙছে, বেশ কিছু জায়গায় সরকারি কিছু প্রাথমিক বিদ্যালয় আছে, সেই প্রাথমিক বিদ্যালয়গুলোও হুমকির মুখে পড়েছে। এবং আছি এই নোহালী ইউনিয়নের অন্তত 4টি পয়েন্টে যে ভাঙনগুলো চলছে, এখানে একটি পয়েন্টে কিছু ইউনিয়নে আছে, এই নোহালী ইউনিয়নের অন্তত 4টি পয়েন্টে যে ভাঙনগুলো চলছে, এখানে একটি পয়েন্টে কিছু জিও ব্যাগ দেওয়া হয়েছে, অর্থাৎ 4000 জিও ব্যাগ দেওয়া হয়েছে, যেখানে একটি বেড়িবাঁধ ছিল স্বেচ্ছায় নির্মিত, সেটিকে প্রোটেকশন করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এখনো জিও ব্যাগ ফেলানো হয়নি। জরুরি ভিত্তিতে তারা জিও ব্যাগ ফেলার দাবি করেছেন। আর মোটা দাগের যে দাবি তাদের, সেটি হলো যদি তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করা যায় তাহলে তাদের এই যে দীর্ঘ যে মানে ক্ষত বিক্ষত যে তাদের এই জীবন, সেই জীবন থেকে তারা রক্ষা পাবেন। এই জন্য তারা তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করার জোর দিয়েছেন। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রাখতে চায় ইসি। সেই সাথে দ্বৈত নাগরিক, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটভুক্তদের স্থানীয় নির্বাচনে অযোগ্য বিবেচনা করতে চায়। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হতে অযোগ্য ঘোষণার যে প্রস্তাবনা জামায়াত দিয়েছে তা নিয়ে আপাতত কিছু ভাবছে না সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সহিংসতামুক্ত নির্বাচন হবে বলেই আশ্বস্ত করছেন কমিশনাররা। যদিও জামায়াতের শঙ্কা, আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোটে অংশ নিলে সহিংসতা ঠেকানো সম্ভব হবে না। দরজায় করা নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন, এতে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছে ইসি। এই সুযোগে আওয়ামী লীগের অনেকে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে ফিরে আসার ছক কষছেন বলে গুঞ্জন রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভোটে ফেরা নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? দীর্ঘ 17 বছর তারা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। এই জামাত ইসলাম যা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে, এটা সঠিক প্রস্তাবই দিয়েছে। দলমত নির্বিশেষে যে ভালো এরকম একজন লোক আমাদের মাঝে আসলে আমরা সন্তুষ্ট। সব দল থাকুক, আওয়ামী লীগের মধ্যেই ভালো আছে, হ্যাঁ, কিন্তু কয়েকজন ভালো দিয়ে তো হয় না। আরে না রে বাবা, সবার অধিকার আছে। বিচার না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সহ সকল প্রকার রাজনৈতিক কার্যক্রমে তাদেরকে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। তারা অবশ্যই স্থানীয় নির্বাচনে নির্বাচন করবে, আমি যৌক্তিক মনে করি। কারণ হচ্ছে যে তারা তো জনগণের ভোটে নির্বাচিত হবে। ইসির আহ্বানে আচরণ বিধিমালার খসড়ার বিষয়ে চিঠি দিয়ে বেশ কিছু মতামত জানায় জামাতে ইসলামী। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণার বিধান রাখতে বলা হয় চিঠিতে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রেরিত একটা চিঠির মাধ্যমেই আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। নট দ্যাট যে আমরা ইচ্ছা করে কোনো প্রপোজাল দিয়েছি। এটা অনেক মিডিয়া কিন্তু একটু মিস ইন্টারপ্রিট করতেছে। ইলেকশনটা অরাজনৈতিক, রাজনৈতিক দলের নামে অংশগ্রহণ হবে না, দলীয় প্রতীক থাকবে না, তাহলে পলিটিক্যাল পার্টির কাছে মতামত চাওয়ার দরকারটা কি? কিন্তু ব্যক্তি যদি রাজনৈতিক হয় তাহলে তো ইলেকশন কমিশনকে বলতে হবে কোনো দলের কোনো পদবিধারী কোনো ব্যক্তি ইলেকশনে প্রার্থী হতে পারবে না। সে সার্কুলার কি ইলেকশন কমিশন দিতে পারবে? পারবে না। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিলে সহিংসতার শঙ্কাও প্রকাশ করলেন জামাতের এই নেতা। একটা আওয়ামী লীগের থানা সভাপতি যদি ইলেকশন করে, দরকার নেই আমার নৌকা প্রতীকের, তো ওই ইলেকশন ওই ব্যক্তিকে অরাজনৈতিক হয়ে যাবে, তাকে আওয়ামী লীগের লোকেরাই তো ভোট দেবে। আওয়ামী লীগের নেতা তার মিটিংয়ে যাবে, কথা বলবে, দেশের আইন শৃঙ্খলা আবার এই বর্বর শক্তি, ফ্যাসিবাদী শক্তি, সন্ত্রাসী শক্তি মাঠে নামলে ইলেকশনটা পিসফুল হবে না, সংঘাত হবে। যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে রাজনীতি করেছি এখন,
তাদের সাথে তো ওখানে মুখোমুখি হবে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। তখন দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দেয়া ও বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়। চলতি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সেসব অধ্যাদেশ অনুমোদন করা হয়। এবার নির্বাচন কমিশনের সভায় আরও কিছু প্রস্তাব অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে। আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মধ্যে সেনাবাহিনীকে যোগ করা হবে। প্রয়োজন যদি হয় যাতে ব্যবহার করতে পারি, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনাবাহিনীকে ঢোকানো হয়েছে। এমপিওভুক্ত টিচাররা যাতে না আসতে পারে, নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেই জন্য আইন হয়েছে। দ্বৈত নাগরিকত্ব এইটা আমাদের পার্লামেন্টে আছে, কিন্তু লোকাল গভর্নমেন্টের সিটি কর্পোরেশন অনেক বড়, সিটি কর্পোরেশন থেকে কোথাও নাই। আমরা এখন সেটাকে দ্বৈত নাগরিকত্বকে ঢুকানোর জন্য একটা রিকমেন্ড করতে চাচ্ছি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো সহিংসতা না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে ইসি। নির্বাচন সংঘাতমুক্ত হবে এবং কমিশন সরকারের সহায়তায় যতগুলো স্টেপ নেওয়া দরকার সুন্দর নির্বাচন করার জন্য, সংঘাতহীন নির্বাচন করার জন্য, ঝামেলামুক্ত নির্বাচন করার জন্য যতগুলো স্টেপ কমিশনের পক্ষে নেওয়া সম্ভব আমরা সবগুলো স্টেপ নেব। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ব্যাটারিয়া চালিত অটোরিকশায় 3 যাত্রী প্রাণ হারিয়েছে। সকালে নগরীর শম্ভুগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবরাজ ঘোষ, শিলা ও আবেদা। পুলিশ জানায় ব্যাটারি চালিত অটোরিকশাটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান দেবরাজ ঘোষ। আহত অটোচালক সহ 3 যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও 2 যাত্রীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে পালিয়ে যায় অটোরিকশা চালক। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। এদিকে মেহেরপুরের ওয়াবদার মোড় এলাকায় একটি বাস উল্টে 10 জন যাত্রী আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেছে একই পরিবারের 3 জনের। সকাল 6:30টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আশা খাতুন তার শিশু সন্তান মিমকে নিয়ে ফুফু হাসিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন। হাসিনা বেগমের বাড়ির লোহার মইয়ের সাথে বৈদ্যুতিক তার লেগে থাকায় সেটি বিদ্যুতায়িত হয়েছিল। সেই মই দিয়ে ছাদে ওঠার সময় বিদ্যুৎপৃষ্ট হন আশা। তাকে বাঁচাতে ফুফু হাসিনা ও শিশু মিম এগিয়ে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। 20 বছরেও চালু হয়নি মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর মাধ্যমিক বিদ্যালয়। মামলা জটিলতা কাটলেও সঠিক উদ্যোগের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার ভবন। স্কুলের অভাবে রসিকপুর সহ আশেপাশের গ্রামের শিক্ষার্থীরা যাচ্ছে দূরের শিক্ষা প্রতিষ্ঠানে। দ্রুত সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের 20 বছরেও পায়ের ছাপ পড়েনি কোনো শিক্ষার্থীর। কোটি টাকার সরকারি সম্পদ এখন জরাজীর্ণ। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান বাড়াতে সেসিভ প্রকল্পের আওতায় 2003 সালে শুরু হয়ে 2007 সালে শেষ হয় স্কুল ভবনের কাজ। কিন্তু বিদ্যালয়টি আলোর মুখ দেখার আগেই আটকা পড়ে আইনি জটিলতায়। চাকরি দেওয়ার শর্ত ভঙ্গের অভিযোগে 2006 সালে আদালতে যান জমিদাতা। 2011 সালে মামলা খারিজ হলেও এখনো শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। স্কুলটি চালু না হওয়ায় রসিকপুর, রতনপুর ও পরানপুর গ্রামের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন 7 থেকে 10 কিলোমিটার দূরের অন্য প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। আমাদের রসিকপুর যে সরকারি এই যে হাই স্কুল আছে ওইটা যদি খুলে দেওয়া হয় তাহলে অনেকটা সুবিধা হয়, কেননা রসিকপুর থেকে বাউগান 5 কিলোমিটার স্কুল, ওইখানে যেতে একটু কষ্ট হবে। আমরা রসিকপুর থেকে বাউগান পর্যন্ত যেতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা অনেক সময় সাইকেল নষ্ট হয়ে গেলে হেঁটে যেতে হয়। স্কুলে ওই 1 গ্রাম মাঠ পার করি স্কুলে দিতে গেলে ঝোড় জঙ্গল, ওখানে সমস্যা। আমার স্বামী একটু ভালো মানুষ, উনি আমাকে না বললেই সেই জমিদার সাথে ওদের সাথে কথা বলছি। করার পর আমাকে বলছি যে জমি চাইছি, কারণ আমাকে জমি দিয়েছ দান, আর তুমি এবার আরেক জায়গায় দিবা কেন? তাহলে আমার ভবিষ্যৎটা হলে কি বললি আর 5 বিঘি জমি দেবো। ভবনের ভেতরে থাকা লাখ লাখ টাকার আসবাবপত্র, ফ্যান, লাইট চুরি হয়ে গেছে বহু আগেই। তবে প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। আর মন্ত্রণালয়ের বিশেষ আদেশে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। শিক্ষার মান উন্নয়নের জন্য আমি ওনাদেরকে খোঁজখবর দিয়ে কাগজপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রকল্পটা নতুন করে চালু করা যায় কিনা
এই ব্যাপারে আমি সার্বিক প্রচেষ্টা চাই। শিক্ষা বোর্ড এবং মাউসি অধিদপ্তর যদি বা কোনো শিক্ষানুরাগী ব্যক্তি যদি এই প্রতিষ্ঠান আবার নতুন করে গড়ার জন্য বা নতুন করে চালু করার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমার এই শিক্ষা ডিপার্টমেন্ট তথা জেলা শিক্ষা অফিসের সহযোগিতা থাকবে। স্কুল মাঠ সহ 1.33 একর জমির উপর ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় 2 কোটি টাকা। সব জটিলতা কাটিয়ে দ্রুত বিদ্যাপীঠটির চালুর দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এবার হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ 1-এর খরচ 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2-এর সরকারি খরচ 5,05,648 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ 5,13,000 টাকা ঘোষণা করা হয়েছে। আর আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান মন্ত্রী। এবার হজ প্যাকেজে নতুন থাকছে 70 বছরের বেশি বয়সীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। মন্ত্রী আরও জানান, এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। চেক জালিয়াতি মামলায় গাইবান্ধার পলাশবাড়ির আলোচিত হরিদাস চন্দ্রকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত। সকালে অর্থঋণ আদালত 4 এর বিচারক এই রায় কার্যকরের নির্দেশ দেন। আইনজীবী জানান, 1 বছর আগে হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তাওহিদ ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা হয়। এদিকে আলোচিত এই আসামিকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে সকাল থেকেই জোরদার করা হয় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা। গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সম্প্রতি গাইবান্ধায় 82 ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ সহ নানা ঘটনায় আলোচনায় আসেন হরিদাস চন্দ্র দাস। গত 12 জুলাই রাজধানী ঢাকার উত্তরায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। একটা শেয়ার মামলায় সেখান থেকে আনা এই বর্তমান এই সাজা পরোয়ানা মূলে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে সাজা প্রাপ্ত আসামি হিসাবে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নওগাঁর হাসাইগাড়ি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের গাফিলতি ও স্বেচ্ছাচারিতায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সেবা কেন্দ্রটি। এতে সেবা থেকে বঞ্চিত ছিল বিশাল জনগোষ্ঠী। এড়িয়ে যমুনা টেলিভিশন সংবাদ প্রচারের পর নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। এছাড়া প্রয়োজনীয় লোকবল, ঔষধ ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করতে পরিবার পরিকল্পনা বিভাগের সাথে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি। ছড়িয়েছে ঘুষ নিয়ে দর কষাকষির ভিডিও। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার আগেই নিজ জেলাতে স্ট্যান্ড রিলিজ করে বদলি করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এলজিইডির সাবেক প্রকৌশলীকে। অভিযুক্ত প্রকৌশলী ইদ্রিস আলীর দাবি, কাজের অংশ হিসেবেই ক্যালকুলেটর ব্যবহার করছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল, যেখানে দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এলজিইডির সাবেক প্রকৌশলী ইদ্রিস আলী খান ক্যালকুলেটরে হিসেব করে ঘুষের দর কষাকষি করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সরেজমিনে অভিযুক্ত ইদ্রিসের সাথে দেখা করারও চেষ্টা করেন, কিন্তু ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অফিসে অনুপস্থিত ইদ্রিস আলী খান। বিগত সপ্তাহে কয়েকবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে ওনার সামনাসামনি সরাসরি বক্তব্য নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু ওনাকে কর্মস্থলে আমরা অনুপস্থিত পেয়েছি এবং মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে উনি ফোন রিসিভ করেন নাই। মোবাইলে অভিযুক্ত ইদ্রিস দাবি করেন কাজের জন্যই ক্যালকুলেটর ব্যবহার করছিলেন এবং তদন্ত কমিটি গঠন নিয়ে কোনো টেনশন করছেন না বলেও জানান ইদ্রিস।
ইঞ্জিনিয়ার মানুষ, তার কাজই তো ক্যালকুলেটিভ। একটা ভ্যাট হিসাব করতে আসে, একটা আয়কর হিসাব করতে আসে, একটা বিল কাটলি পরে কত কেন কাটলেন সেই হিসাব দেওয়া লাগে। ক্যালকুলেটরের কাজই তো আমার এই ক্যালকুলেটরের যোগ বিয়োগ হিসাব নিকাশ পার্সেন্টেজ বের করে যদি অপরাধ হয় তাহলে আর কেমনে হলো বলেন? বলে আমি অত টেনশন করি না। এদিকে তদন্ত শেষ হবার আগেই ইদ্রিস আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বদলি করা হয়েছে নিজ জেলা পাবনার সাথিয়ায়। পঞ্চগড় জেলা যতগুলো প্রজেক্ট হয় ইঞ্জিনিয়ারগুলো আমাদের দেখভাল করে। তো একজন ইঞ্জিনিয়ার যদি এভাবে সে পার্সেন্টেজ গুনে নেয় তাহলে টেকসই উন্নয়নে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। সরকারের উচিত তদন্ত করা, যাতে অন্য কর্মচারীরাও সাবধানী হন, তাদের কাজের প্রতি দায়িত্বশীল থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, অভিযুক্ত ইদ্রিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা অফিসে। এই বিষয়ে প্রতিবেদন দিয়েছে প্রাণী সম্পদ অফিসার মহোদয়। এক্ষেত্রে আমরা এই তদন্ত প্রতিবেদনটা জেলা পরিষদ বরাবর পাঠিয়ে দিব তাদের ডিপার্টমেন্ট বরাবর পাঠানোর জন্য, তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তদন্ত শেষ হবার আগেই অভিযুক্তকে স্ট্যান্ড রিলিজ এবং নিজ জেলায় বাড়ির পাশে বদলি করার ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নিরপেক্ষভাবে ঘটনা যাচাই এবং দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ফরিদপুরে ইজিবাইক চালক নাইম শেখ হত্যার দায়ে 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে পারিবারিক আপিল আদালতে বিচারক অশোক কুমার দত্ত এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার লোকমান খাঁর ডাঙ্গি গ্রামের আসমত শেখ ও সাগর মোল্লা। মামলায় বলা হয় 2022 সালের 21 এপ্রিল গোয়ালের টিলা গ্রামের বাসিন্দা নাইম ইজিবাইক সহ নিখোঁজ হয়। এরপর থানায় অভিযোগ জানায় পরিবার। পরদিন সন্দেহভাজন হিসেবে আসমতকে আটক করে পুলিশ। আসমতের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ির পাশে মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই মামলা করলে সাগরকেও গ্রেফতার করে। ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজ ছাত্র সুমন শেখ হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে 26 দিন, এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে এখন প্রতিপক্ষের অন্তত 10টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নিহত সুমনের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল। হামলা, লুটপাট আর ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট এসব বাড়িতে। তবে কে বা কারা এর সাথে জড়িত তা এখনো অধরা। ঘটনার সূত্রপাত গত 26 জুন ফরিদপুরের আলফাডাঙ্গার বড়বা গ্রামে আধিপত্য বিস্তারের জেরে কলেজ ছাত্র সুমন শেখকে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় প্রভাবশালী হোসাইন শেখের গ্রুপের লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। পরে নিহতের ভাই 17 জনের নামে হত্যা মামলা করেন। স্থানীয়দের অভিযোগ, মামলার পর থেকেই আত্মগোপনে থাকা হোসাইন গ্রুপের অন্তত 10 জনের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। রাতে আমাদের কিছু লোককে ফোনে বারবার হুমকি দিচ্ছে এবং তাদেরও হত্যা করবে, এবং মামলা যদি আমরা তুলে না নিয়ে যাই আমাদের হুমকি আমাকে মেরে ফেলাই দেবে। আমার ছেলে হলো 2টে, মারে ফেলছে। এটা হলো ছোটটা, আর বড়টা আছে তারে ঘরের থেকে বেরোতে পারতেছে না। কয় কেজি উডার জানাজা লোকই হবে না। হত্যা মামলা ভিন্ন খাতে প্রভাবিত করতে পরিকল্পিত লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে এমন অভিযোগ নিহত সুমনের পরিবারের। আমার সন্তান চলে গেছে, তাতে কিচ্ছু হয় নাই, তাদের ঘরবাড়ি কারা ভাঙিছে। তাকে আমার সন্তানের চাইতে, আমার ছোট সন্তানের চাইতে তাকে টাকার মূল্য বেশি। আমরা ঘরের তো কোনো সময় বেরোতে পারতেছি না, আসামির আশপাশে ঘোরাফেরা করতেছে। আমাদের বিভিন্ন সময় মোবাইলই হুমকি দিচ্ছে, তোদের মারিয়ে ফেলাই দেবো, সুমনরে মারিয়ে ফেলাই দিছি, তোদের তা তো জানাজার লোক হয়েছে, তোদের জানাজা ওরারও সুযোগ দেবো না। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। মার্ডারকে সামনে রেখে কিছু বাড়ি ঘর দরজা ভাঙচুর এবং লুটপাট হচ্ছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে পরবর্তীতে যেন এই ভাঙাচোরা লুটপাট না হয়। ঘর বাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটতেছে, এটা থেকেও যাতে বিরতি থাকে এই বিষয়ে আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো। পুলিশ বলছে, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরেই হত্যাকাণ্ড। অপরাধী যেই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার। ভাঙচুরের বিষয় হচ্ছে যারা জড়িত না, তাদের বাড়ি বা জড়িত থাকলেও আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। যদি এরকম কোনো কিছু থেকে থাকে অবশ্যই তারা আইনের কাছে যাবে, আইন তাদের প্রোটেক্ট দেবে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে কুড়িগ্রামে কৃষি জমিতে জনপ্রিয় হচ্ছে জৈব সারের ব্যবহার। এতে একদিকে যেমন মাটির উর্বরতা ও ফসলের উৎপাদন বাড়ছে, অন্যদিকে রাসায়নিক সারের ব্যবহার কমায় সুরক্ষিত হচ্ছে পরিবেশ। একই সাথে এই সার উৎপাদন ও বিক্রি করে গ্রামীণ অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন। এখানকার কৃষক দম্পতি মিনতি রানী ও কানাই চন্দ্র এখন ব্যস্ত সময় পার করছেন পরিবেশ বান্ধব ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার তৈরিতে। নিজেদের জমিতে ব্যবহারের পাশাপাশি এই সার বিক্রি হচ্ছে বাণিজ্যিকভাবেও। আমরা যে জৈব সারটা উৎপাদন করি ওটা মনে করেন বছরে 8,000 থেকে 10,000 কেজি উৎপাদন হয়। আমরা নিজেরাও জমিতে ব্যবহার করি, আবার অন্য কৃষকেরাও এইখান থেকে 8 টাকা 10 থেকে 15 টাকার দরে কিনে নেয়। RDRS এর সহযোগিতায় ধরলা জৈব সার উৎপাদন করতেছি। আমার এবছর উৎপাদন হয়েছে 120 মেট্রিক টন। আগামী বছর আমি 400 মেট্রিক টন উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধার্য করেছি। দেশে বছরে প্রায় 65 লাখ টন জৈব সারের চাহিদা রয়েছে, যার 75% কাঁচামালই দেশে মজুদ আছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে এই সার। সঠিক উদ্যোগে এই চাহিদা পুরোপুরি অভ্যন্তরীণভাবে মেটানো সম্ভব। 100 কেজি জৈব সার তৈরি করতে প্রয়োজন হয় 60 কেজি গোবর, 5 কেজি কচুরিপানা, 10 কেজি খড় ও কাঠের গুঁড়ো, 10 কেজি চা পাতা, 5 কেজি ছাই, 5 কেজি বাড়ির বর্জ্য, 1 কেজি ডিম ও মেহগনি ফলের খোসা, সাথে নালি গুড় ও 100 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার মিশিয়ে 45 দিনেই তৈরি হয় এই বিশেষ জৈব সার ও তরল লিচেট। জৈব সার হিসাবে আমাদের একটু উপকার হয়েছে। দেখা যাচ্ছে জৈব সার জমিতে দিলে রাসায়নিক সারটা কম লাগার কারণে এখন আমাদের মনে করো যে খরচ কমে আসছে। এই কাজ হয় আমাদের খুব সুবিধে হয়েছে, প্রতিবাসী করি খাবার নাকছি। সারা বছরে আমাদের কর্মসংস্থান চলে এবং যখন উৎপাদন আমরা করি তখন আমাদের আরও 5 জন বা বাড়ে, মোটতে 15-20 জন আমরা কর্মসংস্থান করে চলাফেরা করতে। এই সার মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করে। বিশেষ করে মূল পচা ও ঢলে পড়া রোগ দূর করতে এটি দারুণ কার্যকরী। একই সাথে এটি রাসায়নিক সারের ব্যবহার প্রায় 25% পর্যন্ত কমিয়ে আনে। কুড়িগ্রাম অঞ্চলে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে PKSF এর আর্থিক এবং কারিগরি সহায়তায় RDRS এর পক্ষ থেকে 5 জন ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি করছি, যারা বছরে প্রায় 35 থেকে 40,000 কেজি ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করছে। কেবল কুড়িগ্রামই নয়, গাইবান্ধা, রংপুর ও লালমনিরহাটের কৃষকদের মাঝেও দিন দিন জনপ্রিয় হচ্ছে এই সার। নিজেদের চাহিদা মিটিয়ে উদ্যোক্তারা তা বাজারে বিক্রি করে আয় করছেন লাখ লাখ টাকা। তাদের নিজস্ব উদ্যোগে এবং আমাদের সার্বিক সহযোগিতায় তারা বিভিন্ন ধরনের ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য জৈব সারের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং তারা উৎপাদন করছেন এবং তারা ভালো সাড়া পাচ্ছেন এবং বাজার মূল্য ভালো পাচ্ছেন। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছি। সংশ্লিষ্টরা বলছেন জৈব সারের ব্যবহার জীব বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।